গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এই মামলার আরেক আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর ২ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। ৪৫৩ পৃষ্ঠায় এর রায়ের মোট ৬টি অংশ রয়েছে। শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর খুশিতে রংপুরের পীরগঞ্জের বাবনপুরের শহীদ আবু সাইদের গ্রামের বাড়িতে মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গণহত্যাকারী ফ্যাসিস্ট হাসিনাকে খুব দ্রুতই দেশে ফিরে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন শহীদ আবু সাইদের বাবা ও তার স্বজনরা। হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দ্রুত করতে হবে। যারা রাজনীতিবিদ আছে তাদের কাছে যেন এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একটা গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রীয় ক্ষমতা ধরে রাখলে তার শেষ পরিণতি কি হয়, এটা যেন রাষ্ট্র সেই দৃষ্টান্তটা যেন স্থাপন করে। অতি দ্রুত গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেদিন রায় কার্যকর হবে সেদিন শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা শুধু এই রায়েতেই সন্তুষ্ট নয়, আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে। আমরা যেদিন আমাদের জীবদ্দশায় আমাদের চোখের সামনে আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। শেখ হাসিনার রায়কে ঘিরে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাবা ও পরিবারের সদস্যরা কি বলছেন আমাদের জানাবেন। জি তাবাসুম, যেমনটা বলছিলেন যে যখনই এই যে ক্ষমতাচ্যুত যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে ফাঁসির রায় কার্যকর, অর্থাৎ ফাঁসির রায় ঘোষণার পরে কিন্তু আমরা দেখেছি যে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে জুলাই বিপ্লবে প্রথম বীর শহীদ আবু সাইদের প্রতিবেশীরা কিন্তু আসলে তাদের মধ্যে কিন্তু আমরা একটা উচ্ছ্বাস লক্ষ্য করেছি এবং বিশেষ করে সেখানে তার পরিবারের লোকজনও কিন্তু সেটি সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তাদের পরিবারের যারা রয়েছেন আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে আসলে এই যে শেখ হাসিনা যে আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানে এই আন্দোলনে যে আসলে অনেকগুলো গণহত্যাকারী কিন্তু সেই শেখ হাসিনার হুকুমেই কিন্তু এই যে গণহত্যাকারী যে মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে যে ফাঁসির যে রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই রায়কে ঘিরে আসলে আপনাদের এই সন্তুষ্টির বা কোনো অসন্তুষ্টির বিষয় আছে কিনা একটু জানাবেন। পুরা সন্তুষ্ট নয়, কথা কছে পুরা সন্তুষ্ট নয়, কিন্তু হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করা পর্যন্ত অপেক্ষায় আছি। পুরা কার্যকর হলে তখনই সন্তুষ্ট হব। মানে শেখ হাসিনা তো এখন ভারতে রয়েছে, তাহলে ফাঁসির রায় কিন্তু আজকে আদালত দিয়েছেন, তাহলে কি ধরনের মানে সরকার বর্তমান সরকারের কাছে কি ধরনের দাবি করছেন আপনি? দাবি করছি যে তাকে নিয়ে এসে ফাঁসি কার্যক্রম নির্দিষ্টভাবে করা হোক, এটাই আমার দাবি।
যে আমরা আর একটু কথা বলার চেষ্টা করব যে শহীদ আবু সাঈদের বড় ভাই রয়েছেন আবু হোসেন, যে আসলে এই যে রায় নিয়ে কিন্তু আপনারা নানা ধরনের কথা কিন্তু গণমাধ্যমে বলেছেন, এবং এই রায় কার্যকর না হওয়া পর্যন্ত আপনারা কোনোভাবে শঙ্কিত আছেন কিনা, বা এই যে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের লোকজন কোনোভাবে আপনাদের কোনো ক্ষতি বা কোনোভাবে হামলার কোনো শঙ্কা করছেন কিনা বা কোনো ভয়ে আছেন কিনা? আজকে শেখ হাসিনার মামলার প্রথম রায় প্রকাশ করা হলো, সেখানে ফাঁসির রায় আসছে। তো আমরা চাই শেখ হাসিনাকে দেশে এনে এই রায় কার্যকর করা হোক। আর আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার এই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের দোসরেরা বিভিন্ন জায়গায় ককটেল সহ, পেট্রোল বোমা সহ, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া সহ অনেক ধরনের নাশকতা করার চেষ্টা করতেছে। দেশের আইন অনুযায়ী বর্তমান আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ দল, সেই হিসাবে তারা কোনো কার্যক্রম করতে পারবে না এই দেশে। তাই চাই দেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা যেন তাদেরকে কঠোর হস্তে দমন করে, এবং এই শেখ হাসিনার রায়ের মাধ্যমেই রাজনীতিবিদদের জন্য একটা শিক্ষা হোক যে গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে স্বৈরাচারী হয়ে উঠলে তার শেষ পরিণতি কি হয়। জি ধন্যবাদ। যেমনটা শুনছিলেন তাবাচ্ছুম, যে শহীদ আবু সাঈদের বাবা এবং শহীদ আবু সাঈদের যে বড় ভাই রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন, তবে তাদের যেটি দাবি যে এই জি আমরা যেটি তাদের যে বক্তব্য যেটি শুনলেন, যে আসলে তারা যেটি বলছেন যে তাদের এই রায়, বিশেষ করে যে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার যে ফাঁসির রায় ঘোষণা হয়েছে সেটি বাস্তবায়ন হলে তবে কিন্তু তারা যেটি যে সন্তুষ্টির জায়গা সেটি তারা বলছেন, এবং তারা যেটি বলছেন যে আওয়ামী ফ্যাসিস্টের অনেক লোকজন তারা কিন্তু নানাভাবে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু তারা বিভিন্ন নাশকতার পরিকল্পনা করছেন, বিভিন্নভাবে কিন্তু তারা অরাজকতার সৃষ্টি করছেন, সেটি কিন্তু বন্ধের জন্য বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা যেন তৎপর থাকে, যাতে করে সারা দেশে কোথাও যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেটি কিন্তু তারা দাবি করছেন। এই ছিল তাবাচ্ছুম শহীদ আবু সাঈদের সমাধিস্থল থেকে সর্বশেষ। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শেখ হাসিনার রায়কে ঘিরে গণ অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাঈদের পরিবারের অনুভূতি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি মাহমুদুল হাসান। শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ের সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যর্পণের জন্য আবার যদি চিঠি দেওয়া হবে, এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয়, তা দেশের মানুষের সাথে ভারতের শত্রুতাও অত্যন্ত নিন্দনীয় হবে বলে জানান তিনি। আজকে বাংলাদেশের মাটিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ঘটনা ঘটেছে। আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। আমি মনে করি আজকে জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন। এদিকে রায়ের প্রতিক্রিয়ার জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, রাজনৈতিক নেতা বা সরকার প্রধান যতই ক্ষমতাধর হোক, কেউই আইনের ঊর্ধ্বে নয়। রায়ের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে। দুপুরে মগবাজার কার্যালয়ে মিয়া গোলাম পরোয়ার এ কথা জানান। তিনি বলেন, দেশে বিচারক বা সরকার প্রধান যারাই হোক, কেউ যাতে আর স্বৈরাচার হতে না পারে, আজকের রায় সেটি দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হবে। এই পলাতক মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে যারা আশ্রয় দিয়েছেন, আমরা মনে করি এই ঘৃণ্য অপরাধীদের পক্ষে তারা অবলম্বন করেছেন। আন্তর্জাতিক সকল আইনের তাদের পরিপন্থী। আমরা দাবি করব তাদের অবশ্যই বাংলাদেশে ফেরত দিতে হবে এবং আইনের কাছে তাদেরকে সোপর্দ করতে হবে। গণতন্ত্রের দাবি করলে, সৎ প্রতিবেশী সুলভ আচরণ দাবি করলে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দাবিদার প্রতিবেশী হলে, এটি হচ্ছে তার প্রথম দায়িত্ব। একজন পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে আর বিলম্ব না করে তাকে আইনের কাছে সোপর্দ করা উচিত। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনের মামলার রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সেমিনার শেষে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট না হয়, সেজন্য এই রায় একটি শিক্ষা বলেও মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। অপরাধের তুলনায় যথেষ্ট নয়, কিন্তু এটা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠা না,
সামনের দিনের জন্য একটা উদাহরণ, এবং ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম না করতে পারে, কেউ নিজে ফেসিস্ট না হয়ে উঠতে পারে, এবং একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয় তার একটি মেসাল। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। মৃত্যুদণ্ডই শেখ হাসিনার অপরাধের ন্যায় বিচার, আর দ্রুত সময়ের মধ্যে সরকারকে রায় কার্যকর করতে হবে বলে জানিয়েছেন এনসিপি সদস্য সজীব আক্তার হোসেন। এই রায় কার্যকর হলে বিশ্বে নজির সৃষ্টি হবে। শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনীকে মানুষের বিরুদ্ধে কাজে লাগিয়েছে ও খুন করেছে। এক ভিডিও বার্তায় তিনি বলেন, গণহত্যাকারীদের শাস্তি কার্যকরের মধ্য দিয়ে এমন নজির সৃষ্টি হবে যেন আর কেউই ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, তবে শহীদদের আত্মা শান্তি পাবে। এত অপরাধ, সে অপরাধের খুব অল্প কিছু অভিযোগেই আজকে শাস্তির ঘোষণা এসেছে। তার বাকি যত অপরাধ আছে সবগুলো অপরাধের বিচার হবে, এবং এই গণহত্যাকারীরা তাদের শাস্তি কার্যকর করার মধ্য দিয়ে পৃথিবীর ইতিহাসে একটি নজির তৈরি হবে, যাতে করে আর কোনো শাসক আর কোনো গোষ্ঠী তারা যেন গণহত্যাকারী হয়ে উঠতে না পারে, মানবতা বিরোধী হয়ে উঠতে না পারে। তেমন একটা সময়ের জন্য অপেক্ষা করছি আমরা। শুধুমাত্র রায় ঘোষণা করার মধ্য দিয়ে নয়, রায় কার্যকর করার মধ্য দিয়েই শহীদদের আত্মা শান্তি পাবে। আমরা অপেক্ষা করছি, সরকারের কাছে আহ্বান রাখছি, অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার এই মৃত্যুদণ্ডের রায় সরকার কার্যকর করবে। কিশোরগঞ্জে একই রাতে 3 স্থানে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। সড়কে গাছ কেটে অবরোধ, গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা এবং সিভিল সার্জন কার্যালয়ের সামনে অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছেন, জয় বাংলা স্লোগান দিয়ে মুখোশধারী দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটায়। তবে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে। এদিকে আওয়ামী লীগের ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা ঠেকাতে জেলার বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নজরদারিতে রয়েছে। মাঠে রয়েছে বিএনপি, জামাত সহ 8 দলীয় ঐক্যজোট। মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলি ইউনিয়নের বারাদিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে গ্রামীণ ব্যাংকটির অফিসের সামনের গেটে কে বা কারা আগুন দিয়ে চলে যায়। তবে আগুন কিছুক্ষণের মধ্যে গেট থেকে দরজা বন্ধ যাওয়ায় তা ব্যাংকের ভেতরে ছড়িয়ে পড়েনি। এই ঘটনায় ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। তবে স্থানীয়দের সহযোগিতায় ব্যাংকটির ভেতরে থাকা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনে। শিবালয় থানার অফিসার ইনচার্জ বলেন, এ বিষয়ে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় তারেক নামের যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। রাতে উপজেলার পূর্বাঞ্চল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা টানা 2 দিনের লকডাউন সফল করতে রবিবার গভীর রাতে পূর্বাঞ্চলের 300 ফিট এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ পাশাপাশি 3টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে। তিনি আরও জানান, এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে যুবলীগ নেতা তারেককে গ্রেফতার করা হয়েছে। শেখ হাসিনার ফাঁসির দাবিতে সাভারে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা। ঢাকা আরিচা মহাসড়কে যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন সাভারে বিএনপির নেতাকর্মীরা। এদিকে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে গত রাতে ধামরাই ও সাভারের বিরুলিয়ার 2টি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুষ্কৃতকারীরা। থেমে থাকা বাসে আগুন দেওয়ার কোনো ধরনের হতাহত হয়নি। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে বাসে আগুন নিভিয়ে ফেলে। তবে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা ও বাড়তি নজরদারি দেখা গেছে। গাজীপুরে কালিয়াকৈরে গ্রামীণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে দুর্বৃত্তরা ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। ভোর 5টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় পার্কের সাইনবোর্ড পুড়ে যায়। পুলিশ ও নিরাপত্তা কর্মীরা জানায়, ঘটনার সময় গেটের বাইরে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের শব্দে নিরাপত্তা কর্মীরা ছুটে এসে আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। একই সময় নিকটবর্তী গ্রামীণ টেলিকম ট্রাস্টের একটি প্রকল্পের সাইনবোর্ডেও পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বোর্ডটি আংশিক পুড়ে যায়।
শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন ও সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মোটরসাইকেল যোগে টহল ও অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার বাপুর নেতৃত্বে টঙ্গী, গাছা ও পুবাইল এলাকায় প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেরাগালি গিয়ে অবস্থান নেয়। মিছিলে মহানগর যুবদলের আহ্বায়ক সাজিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেখ হাসিনার বিচারের রায় ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের কমপ্লিট শাটডাউন ও নাশকতার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে মহানগর বিএনপি ও মহানগর জামাত ইসলামী। দুপুরে শহরের মিশনপাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ রোডে বিক্ষোভ সমাবেশে অংশ নেন বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে নগরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন বিএনপি নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে, কিন্তু যারা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করেনি তাদের সুযোগ দেওয়া প্রয়োজন। দুপুরে মাওলানা ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ৭৫-এর পরে যেমন আওয়ামী লীগ ২১ বছর পরে ক্ষমতার মুখ দেখেছিল, এই ২৪-এর গণ অভ্যুত্থানের পরে ২১ নয় ৪১ বছরেও রাজনীতিতে আর দাঁড়াতে পারবে না। কাজেই আওয়ামী লীগের মরা গাঙ্গে নৌকা বাবার চেষ্টা করে লাভ নাই। বরিশালে বিএম কলেজের শিক্ষার্থীকে হাফ ভাড়াকে কেন্দ্র করে লাঞ্ছিতর ঘটনায় শিক্ষার্থী ও কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের শ্রমিকদের সাথে সংঘর্ষের ঘটনায় প্রায় ১৫ জন শিক্ষার্থী আহত ও অর্ধশত বাস ও কাউন্টার ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত বরিশালে অবশেষে সমঝোতার বৈঠকে স্বাভাবিক হয়েছে। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নেতৃত্বে দুপুরে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ ডক্টর তাইজুল ইসলাম ও বরিশাল বাস মালিক সমিতির সাথে বাস মালিক সমিতির কার্যালয়ে এক সমঝোতার বৈঠক হয়। এ সময় আগামী দিনের কথা ভেবে শিক্ষার্থী ও বাস মালিক, শ্রমিক ও সংশ্লিষ্টদের সহনীয় হওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বাস টার্মিনালের সকল ভাঙচুর হওয়া বাস ও কাউন্টার ঘুরে দেখবেন নেতৃবৃন্দরা। সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে ছাত্র হলে আমাদের ছেলে মেয়ে আমাদেরই ছেলে মেয়ে, তাদের যেটা সুবিধা দেওয়া দরকার সেটা আমরা তো দেখছি বা দেখবো। বাস চলবে, আমাদের রিপেয়ারটা করা বন্ধ, আমাদের তো সময় লাগবে, গ্লাস লাগে, পর্যাপ্ত গ্লাস নাই এবং মিস্ত্রিও নাই, লাগাইতে তো সময় লাগে। অনেক গাড়ি তো গ্লাস আপনারা দেখছেন, এগুলো লাগানোর পরে আমরা গাড়ি চলাচল শুরু করব। সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সাইফুল ওয়াদুদ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ভোরে সুন্দরবন সংলগ্ন ছোট ভেটখালী এলাকায় কালীগঞ্জ সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে একটি সিঙ্গেল ব্যারেল শটগান, ২৭ রাউন্ড গুলি, মোবাইল ফোন ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। আটক সাইফুল ওয়াদুদ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা। সেনাবাহিনী জানান, তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তার বিরুদ্ধে পূর্বে অস্ত্র মামলা রয়েছে। তাকে উদ্ধারকৃত অস্ত্রসহ শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। হবিগঞ্জে ট্রাক ও কাভার্ড ভ্যানের ভেতর অভিনব কায়দায় পাথরের নিচে লুকিয়ে রাখা প্রায় ৩.৫ কোটি টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি। চোরাচালান পণ্যের মধ্যে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, ফুচকা ও বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে। দুপুরে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রহমান। তিনি জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চুনারুঘাটের ঢাকা সিলেট পুরাতন মহাসড়ক দিয়ে একটি বড় ধরনের ভারতীয় চোরাচালান পণ্য পাচার হচ্ছে। ভোর রাতে ওই এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। এরই প্রেক্ষিতে মহাসড়কের সাতছড়ি থেকে ২টি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান আটক করা হয়। আমরা আমাদের ফাঁদ পেতে 3টি আলাদা আলাদা গাড়ি আটক করি। যে পাথরের নিচে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স, শাড়ি, জামা কাপড় এবং অন্যান্য সামগ্রী আমরা আটক করতে সক্ষম হই। জব্দকৃত মালামাল আমরা আমাদের নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করব। মাদারীপুরের শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়নে বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১২ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, মাদারীপুর শিবচর উপজেলা বাঁশকান্দি ইউনিয়ন ৭ নং ওয়ার্ড পঞ্চগ্রাম কাজীকান্দি গ্রামের একটি পাগলা কুকুর বিভিন্ন মানুষকে কামড়ানো শুরু করে। কুকুরের কামড়ে আহত ৭ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া
ছাড়া বাকি 5 জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক জানিয়েছেন আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর, তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। মাদারীপুরে শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর শায়লা পারভিন জানান সবাইকে জলাতঙ্ক রোগের টিকা প্রদান করা হয়েছে। ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। গেল রাতে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানির কমান্ডার মেহেদি ইমরান সিদ্দিকী জানান প্রবাসী মাহবুব হত্যা মামলার প্রধান আসামি শহরের আদর্শপাড়া এলাকা অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে সদর থানা সোপর্দ করা হয়। উত্তরায় এফবিসিসিআই, বিজিএমইএ সহ ব্যবসায়ীদের সংগঠনের সমন্বয়ে ও ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিনের উদ্যোগে ব্যবসায়ী সংকট ও রপ্তানি নিম্নমুখী ধারা উত্তরণের করণীয় ও মতবিনিময় সভা হয়েছে। অনুষ্ঠানে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতা, রপ্তানি সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি এবং নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। সভায় সাম্প্রতিক অর্থনৈতিক সংকট, বৈদেশিক বাজারের প্রতিযোগিতা এবং রপ্তানি আয়ের পতনের কারণগুলো বিশ্লেষণ করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, সাবেক সভাপতি খন্দকার রফিকুল ইসলাম ও স্বনামধন্য শিল্প উদ্যোক্তা ও ডিভিসি চ্যানেলের পরিচালক সালাউদ্দিন চৌধুরী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রামে দ্বিতীয় দিনের মতো চলছে শিক্ষা ক্যাডার শিক্ষকদের নো প্রমোশন নো ওয়ার্ক কর্মসূচি। ফলে কলেজের পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থীরা কলেজে এলেও বাড়িতে ফিরে গেছে। সারা দেশে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে কুড়িগ্রাম সরকারি কলেজে, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ ও উলিপুর সরকারি কলেজ ইউনিটের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার পরিষদ এই কর্মসূচি আয়োজন করে। 32তম থেকে 37তম ব্যাচের বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সকল প্রভাষকের সহকারী অধ্যাপক পদে ভূতাপেক্ষ পদোন্নতির দাবি নিয়ে সকাল থেকে নিজ নিজ কলেজ চত্বরে নো প্রমোশন নো ওয়ার্ক স্লোগান সম্বলিত ব্যানার টাঙ্গিয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। চট্টগ্রামে বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটর্স অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। রবিবার আগ্রাবাদের কার্যালয়ে নির্বাচন পরিচালনা বোর্ডের আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার কমান্ডার অবসরপ্রাপ্ত সৈয়দ আরিফুল ইসলাম জানান এবার মোট 17টি মনোনয়ন জমা পড়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে একটি পক্ষ দাবি তোলে মাত্র 60টি মনোনয়নই বৈধভাবে জমা হয়েছে এবং বাকি সংখ্যায় অনিয়ম হয়েছে বলে অভিযোগ করে। অন্য পক্ষের দাবি তারা নিয়ম মেনেই মনোনয়ন দিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছেন যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং আগামী 20 ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম 4 আসনের বিএনপির প্রার্থী কাজী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। আজ নগরীর অলঙ্কার মোড়ে একটি হলরুমে আয়োজিত সভায় তিনি বলেন দলের ঘোষিত 31 দফা বাস্তবায়নে কাজ করছেন তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সীতাকুণ্ডের সমগ্র মানুষের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। সভায় যুবদল নেতা শাহেদ আকবর, আবু সুফিয়ান, হাবিবুর রহমান মাসুম সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শেরপুর 1 আসনের বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেব্রিন প্রিয়াঙ্কা তার নির্বাচনী এলাকায় কৃষকের ধান কেটে ধানের শীষে ভোট চাইছেন। সবচেয়ে বেশি আলোড়িত হয়েছে গত কয়েকদিন থেকে শেরপুরের বিভিন্ন গ্রাম অঞ্চলে গণসংযোগ দিয়ে ধান কাটারত কৃষকদের সঙ্গে নিয়ে ধান কেটে কৃষকের মাথায় তুলে দিচ্ছেন। সে সাথে তিনি নির্বাচিত হলে এভাবেই কৃষকের পাশে থাকবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। এ সময় তার পাশে থাকছেন তার বাবা হযরত আলী সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গাইবান্ধার 2 সদর আসনে বিএনপি প্রার্থীকে ভোট দিতে গাইবান্ধার মতবিনিময় সভা হয়েছে। দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই সভার আয়োজন করে। বিপুল কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপির প্রার্থী আনসুজ্জামান খান বাবু, জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাহমুদ নবী টিটুল, সাবেক সাধারণ সম্পাদক কামরুল হাসান সেলিম, সহ সভাপতি আব্দুল আওয়াল আরজু, বিষ্ণু কুমার, মাধবী রানী দাস সহ অন্যান্যরা। ফরিদপুরে ভাঙ্গায় উৎসব মুখর পরিবেশে উপজেলা কৃষক দলের সমাবেশ হয়েছে। ভাঙ্গা দক্ষিণ পাড় বাস টার্মিনাল এলাকায় উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আব্দুস সামাদ্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম খান বাবুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ফরিদপুর ৩ আসনের বিএনপির প্রার্থী চৌধুরী নায়েবে ইউসুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কিবরিয়া স্বপন। কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দিলেন সহস্রাধিক নেতাকর্মী। রবিবার রাজারহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক যোগদান অনুষ্ঠানে তারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন। রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুস্তাফিজার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম ২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেপু, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল হক রুবেল। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ আসনের বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তৃণমূলের ঐক্যের বিকল্প নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে পেতে চায়। সেই গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে ধানের শীষের বিজয়। নরসিংদীর করিমপুর ইউনিয়নের বাগারপোদ এলাকার গ্রামে ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আর কখনো কোনো ফ্যাসিবাদী দানবীয় খুনি স্বৈরাচারী সরকার ক্ষমতায় ফিরতে পারবে না। চট্টগ্রাম ১৪ আসনে বিএনপির নেতা শফিকুল ইসলাম রাহির লিফলেট বিতরণ ও গণসমাবেশ হয়েছে। দোহাজারী পৌরসভার রাশিয়ার ফিল্ডে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের সমাগম হয়। রাশিয়ার ফিল্ড থেকে দোহাজারী বাজার পর্যন্ত দোকানদার, ব্যবসায়ী, পথচারী, শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন শফিকুল ইসলাম রাহি। চট্টগ্রামের সাতকানিয়ার নৌলুয়া ইউনিয়নে পরিবেশ দূষণ রোধ ও কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ইউনিয়ন পরিষদের সামনে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে আয়োজিত এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, ইটভাটার ধোঁয়া, বজ্র ও অতিরিক্ত তাপ এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ সৃষ্টি করছে। এতে ধান, সবজি, ফলের বাগান সহ ফসলি জমি নষ্ট হচ্ছে। এছাড়া ভাটার জন্য মাটি কাটায় কৃষি জমির উর্বরতা কমে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ভোলার চরফ্যাশনে ভোলা বরিশাল সেতুর দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলেরা। দুপুরে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে খেজুরগাছিয়া মাঠ ঘাটে এই বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত সেতু নির্মাণের দাবি জানান জেলেরা। টাঙ্গাইলের ঘাটাইলে ইউনিয়ন পরিষদ সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসন আয়োজনে হলরুমে বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সাইদ, ঘাটাইল উপজেলা সমন্বয়কারী সুমন, উপজেলা সমন্বয়কারী পলাশ বেগম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং গ্রাম আদালত সহকারী সহ আরো অনেকে। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শহীদুল্লাহ বলেছেন, কোটাবিহীন সমাজে মেধাকে চর্চা করতে হলে শিক্ষার্থীদের লেখাপড়া করতে হবে। সেই শিক্ষার্থীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করার জন্য অভিভাবক এবং শিক্ষকদের সচেষ্ট হতে হবে। রবিবার ময়মনসিংহ প্রেস ক্লাবের সদস্য সন্তানদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বৃত্তি কমিটির আহ্বায়ক আতাউল করিম খোকন। চট্টগ্রামের কর্ণফুলীর মাধ্যমে শিকল বহায় হাসনাইন কারি মাইন কোরআন মাদ্রাসার 50 জন হাফেজ শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ করা হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ কারি হারুন ও রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন নোটারিয়ান SM আজিজ। প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম প্রতিনিধি নুরুল কবির। এ সময় প্রধান বক্তা ছিলেন মোসলেম উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন শহীদুর রহমান খোকন। দিনাজপুরে নতুন সার নীতি ঘিরে তৈরি হয়েছে স্বস্তির পরিবেশ। এ বিষয়ে আজ এক জরুরি বৈঠকে আলোচনায় বসে দিনাজপুর সার ও বীজ ডিলার অ্যাসোসিয়েশন। দীর্ঘদিন ধরে একক নীতিমালার দাবি ছিল তাদের। সে দাবি পূরণ করায় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে কৃষি উপদেষ্টা, কৃষি মন্ত্রণালয়ের সচিব এবং BADC চেয়ারম্যানকে কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি। নতুন নীতিকে BCIC, BADC এবং বেসরকারি খাতের সার বিতরণ এখন একক কাঠামোর আওতায় আসছে। ফলে নিয়ন্ত্রণ বাড়বে, জবাবদিহিতা নিশ্চিত হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
কুড়িগ্রামে গণপ্রকৌশল দিবস 2025 ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের 55তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। সকালে কুড়িগ্রাম জেলা পরিষদ প্রাঙ্গণে পায়রা উড়িয়ে অতিথিবর্গ দিবসের সূচনা করেন। পরে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী আবু তাহের ও বিশেষ অতিথি জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম। পরে জেলায় কর্মরত বিভিন্ন প্রকৌশল অধিদপ্তর ও বিভাগের ডিপ্লোমা প্রকৌশলীগণ এবং বিভিন্ন পলিটেকনিক ও টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। গাজীপুরে কালিয়াকৈরে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। খেলায় কালিয়াকৈর সেলিব্রিটি একাদশ 3-1 গোলে বিজয়ী হয়। অনুষ্ঠানে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ, সাংবাদিক মাসুদ রানা, জাহাঙ্গীর আলম জয় এবং মাই টিভি প্রতিনিধি AKM শিশির, সাংবাদিক রেজাউল করিম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।